শান্তিতে থাকতে চাই, শান্তিতে রাখতে চাই। আপনি যদি মনে করেন না ভাই আমি যেমন ইচ্ছা করবো, ইটস ওকে, আপনি যেমন ইচ্ছা করেন। আমি 30 পারে শেষ করেছিলাম, তারাবিও পড়িয়েছি। আপনি শেষ কবে আপনার মায়ের সাথে কথা বলছেন? আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। বাঙালির আড্ডার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান রাব্বি। প্রায় বছর ঘুরে নতুন রূপে নতুন পর্বে আসছে বাঙালির আড্ডা। নতুনভাবে আমরা শুরু করছি যে পর্বটি বাঙালির আড্ডায় যুব সংলাপ। তো আজকের যুব সংলাপে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তাইব মৃধা ভাই। আমরা তার সাথে গল্প করব, তার থেকে জানবো তার গফরগাঁও থেকে ঢাকাতে উঠে আসার যে কাহিনী সেটি। চলুন পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি যদি একটু সংক্ষেপে আপনার পরিচয়টা দিতেন, যে আসলে তাইব মৃধা কে, কোথা থেকে এলো, কিভাবে এলো, দর্শকদের উদ্দেশ্যে। ওকে, আমার নাম হচ্ছে তাইব মৃধা। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ এর গফরগাঁয়ে। আমার পড়াশোনা, আমি এসএসসি পর্যন্ত ময়মনসিংহ গফরগাঁয়ে ছিলাম। ইন্টারমিডিয়েট ছিল ময়মনসিংহ শহরে, তারপর আমার ইউনিভার্সিটি। আমি এখন বর্তমানে পড়াশোনা করছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো তাইব মৃধা বলতে আমি একজন মানুষকে বুঝি যে অ্যাকচুয়ালি খুবই শান্তিতে বিশ্বাস করে, শান্তিতে থাকতে চায়, শান্তিতে রাখতে চায়। আই থিঙ্ক যে আমার জন্য এই দুইটা শব্দই খুবই অ্যাপ্রোপ্রিয়েট, যে শান্তিতে থাকতে চাই, রাখতে চাই। শান্তিপ্রিয় একজন মানুষকে আমরা আজকে আমাদের মাঝে নিয়ে এসেছি। যুব সংলাপ নিয়ে অনেক আলোচনা হবে। ভাই, আমরা জানি যে আপনি একটি সংগঠন পরিচালনা করেন, অদম্য 19। তো এই অদম্য 19-এর গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অদম্য নিষ্ঠা বেসিক্যালি আমরা শুরু করি হচ্ছে 2018 সালে। আমরা তখন হচ্ছে মাত্র এসএসসি টেস্ট পরীক্ষা শেষ করেছি, এরকম টাইমে। আমার এক বন্ধু আছেন, অদম্য নিষ্ঠার 3 জন কো-ফাউন্ডার। যদি অদম্য নিষ্ঠার ঢাকার মানুষজন বেশিরভাগই আমাকে চিনে হয়তো না। আমরা 3 জন কো-ফাউন্ডার, আমি প্লাস আমার 2 বন্ধু। একজনের নাম হচ্ছে মুহতাসিব ফুয়াদ, আর একজনের নাম হচ্ছে শরীফুল ইসলাম। আমরা যখন এসএসসি টেস্ট এক্সাম দেই, তারপর ফুয়াদ বলে যে আমরা আসলে এরকম একটা অর্গানাইজেশন করতে চাই, যেটা বেসিক্যালি একটা ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন হবে। আর আমরা যেহেতু আপনি যদি বর্তমান ল্যান্ডস্কেপেও তাকান, বা আমরা অর্গানাইজেশন যেগুলো আমরা ঢাকাতে কাজ করি বা সারা দেশে কাজ করে, আপনি হয়তো ময়মনসিংহ বা ময়মনসিংহ রিজিয়ন থেকে যাদেরকে চিনেন, হাতে গুনে গুনে বলতে পারবেন যে এই কয়টা অর্গানাইজেশন আমরা চিনি বা ন্যাশনালি কাজ করতেছে। কিন্তু অরিজিন ময়মনসিংহ থেকে উঠে আসছে এমন অর্গানাইজেশন খুবই কম, যেটা আপনি হয়তো সাতক্ষীরা বা এই সাইডটাতে বরিশালে গেলে আপনার গুনতে অনেক কষ্ট হয়ে যাবে যে এত অর্গানাইজেশন, এত অর্গানাইজার। সো আমাদের দিকের কালচারটাতে অ্যাকচুয়ালি, যেহেতু আমরা ক্লাইমেট ভালনারেবল এরিয়া না, আমাদের ছেলেমেয়েরা এই অর্গানাইজেশনের এই প্যাটার্নটা, আমরা যারা ইউথ লিগ বলে থাকি, যে ইউথ লিগ ইনিশিয়েটিভ, এই প্যাটার্নটার সাথে আসলে পরিচিত না। আমরা যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে ভলেন্টিয়ারিং। হ্যাঁ, পরে অদম্য বেসিক্যালি ওই চিন্তা থেকে শুরু করে যে সে ভলেন্টিয়ারিং করবে, চাল ডাল দিবে, কি বলে চান টান দিবে, এই আর কি। আপনি যদি একটু আপনাদের এই যে নামের পেছনের গল্পটা একটু বলেন, অদম্য 19 কেন, 20 বা 22 না কেন? ওকে, এটা একটা মজার কাহিনী হচ্ছে যে আমরা যখন এটা শুরু করি, আমাদের গফরগাঁও একটা অর্গানাইজেশন আছে, গফরগাঁও 85 নামে। দ্যাট মিনস যারা এসএসসি ব্যাচ 85 সালে, ওরা বন্ধুরা মিলে এটা প্রতিষ্ঠা করে। সো গফরগাঁও 85 একটা মডেল অর্গানাইজেশন বন্ধুদের জন্য, এখনো এই অর্গানাইজেশনটা টিকে আছে। সো আমরা ওইটা থেকে ইন্সপায়ার হয়েছিলাম যে আমরা একটা ব্যাচ ভিত্তিক অর্গানাইজেশন করব। কিন্তু 85 আর আমাদের প্যাটার্ন জায়গাটা আমরা ভিন্ন। 85 হচ্ছে শুধু বন্ধুদের অর্গানাইজেশন, বাট অদম্য হচ্ছে ভলেন্টিয়ারিং অর্গানাইজেশন। সো আমাদের তো এই নলেজটা ছিল না, কিন্তু আমরা ওইটা থেকে মোটিভেট হয়ে এটা করার কারণে পরে একটা সময় দিয়ে গিয়ে দেখা গেছে যে আসলেই আমরাও ব্যাচ ভিত্তিক ছিলাম। মানে আমাদের যত ভলেন্টিয়ার ছিল, টিম মেম্বার ছিল, ফাউন্ডার, কো-ফাউন্ডার, মানে সবাই 19 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারপর একটা সার্টেন টাইমের পর আসলে যখন অর্গানাইজেশন একটু বড় হচ্ছিল এবং
বন্ধুরাও বিভিন্ন এলাকায় চলে যাচ্ছিল, এবং নিজেদের মধ্যেও সবাই তো আর একটা জায়গায় আপনার সাথে এগ্রি করবে না। আস্তে আস্তে মনে হচ্ছিল যে লোকজন একটু ন্যারো হয়ে যাচ্ছিল, এবং অদমনিশ বেসিক্যালি গফরগাঁও একটা সময় খুবই রিনাউন্ড অর্গানাইজেশন ছিল, বা এখনো হয়তো আছে। হ্যাঁ, সো এখন অদমনিশ বিভিন্ন জায়গায় কাজ করার কারণে গফরগাঁওটা ফোকাস পড়ে না, কিন্তু একটা সময় শুধু তো গফরগাঁওয়ে কাজ করতে অদমনিশ। তারপর অনেক আগ্রহ চারপাশ থেকে, সবাই যুক্ত হতে চায়। তারপর আমাদের মনে হলো যে কেন নয়, একটা ভালো কাজকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সবাইকে এটাতে অ্যাটাচ করা, এবং আগামী প্রজন্ম তৈরি করা। আপনি যদি 19 ব্যাচের চিন্তা করেন, গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আসলে ভলেন্টিয়ারিংটা কতটা আপনি করতে পারবেন, সাস্টেনেবিলিটির জায়গাটাতে চিন্তা করে এটাকে সবার জন্য ওপেন করা। এখন সবার জন্য ওপেনই আছে। বুঝেছি। একটা গ্রামের থেকে বা একটা জায়গা থেকে শুধুমাত্র হয়তোবা যেটা শুরু হয়েছিল যে মানবিকতা বা মানবিক কাজের জন্য, সেটা এখন মানবিকতার গণ্ডি পেরিয়ে মানবিক, সামাজিক, জলবায়ু সংক্রান্ত নানান বৈশ্বিক কাজেও তারা অংশগ্রহণ করছে। দারুণ একটি বিষয়। তো ভাই, আমি যদি সংগঠন থেকে একটু পিছিয়ে আপনার ব্যক্তি জীবনে আসি, যে আপনি আপনার এলাকাতে পড়াশোনা করেছেন, তারপর এখন ঢাকাতে পড়াশোনা করছেন, আবার আপনি সংগঠনকে সেখানেও প্রতিনিধিত্ব করেছেন, ঢাকাতেও প্রতিনিধিত্ব করেছেন। তো ঢাকার জীবন এবং আপনার গ্রামের যে জীবন, এটাকে যদি আমি একটু পার্থক্য করতে বলি। অ্যাকচুয়ালি দুইটা ফ্লেভার আছে। আপনি যদি গ্রামের দিকে তাকান, আমরা যখন গ্রামে অর্গানাইজেশন করছি, এটা একটা আলাদা ফ্লেভার আছে, যে আপনি এটা একটা ইমোশনাল ব্যাপার, যে আপনি আপনার কমিউনিটিকে সার্ভ করছেন, যাদেরকে সার্ভ করছেন তাদের সাথে আপনার সকালে উঠে দেখা হচ্ছে, যে মানুষটাকে আজকে আপনি হেল্প করছেন তার সাথে কালকে দেখা হচ্ছে। যখন অদমনিশ খুবই ফ্লোতে আছে গফরগাঁওয়ে, তখন খুবই কমন সিনারিও যেটা ছিল যে ধরেন আমি কাউকে চিনি না, কিন্তু সে বলতেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন। মানে এই যে এই ব্যাপারটা, দেখেন আমাদের অনেক ব্যস্ততা আছে, আমরা তো অপরিচিত কাউকে খুব কম জিজ্ঞেস করি কেমন আছেন। যে এই এটা একটা পাওয়ার জায়গা। সো এই জায়গাটাতে, কিংবা মানুষজনের একটা আস্থা আপনার প্রতি, আপনি কমিউনিটিতে কি করতে পারছেন কিংবা পারছেন না সেটা অন্য ইস্যু। আমরা তো চেষ্টা করেছি বা করছি। সো এটা একটা ফ্লেভার ছিল, যে এটা ধরেন একটা মানুষ ছিল আর কি, মানসিক প্রশান্তির একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এই জায়গাটা করতে পারছেন। এবং তখন অর্গানাইজেশনাল প্যাটার্নে তো এত ব্যুরোক্রেসি ছিল না এখন যেটা আছে। এখন আপনাকে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, পার্টনারদের সাথে কাজ করতে হচ্ছে, এবং নলেজ ডেভেলপমেন্টের জায়গাটা আসতে হচ্ছে। আপনি চ্যারিটি করতে গেলে তো আপনার এটা দরকার নাই, আপনার কাছে 500 টাকা আছে, আপনি সকালবেলা উঠে চাল দিয়ে দিবেন, শেষ। এই জায়গায় কোনো জটিলতা নাই। বাট এখন যে সিস্টেমটাতে আমরা আছি বা যে জায়গাটা দাঁড়িয়ে কাজ করছি, এই জায়গাটাতে ধরেন পড়াশোনা আছে, আপনার বড় বড় অর্গানাইজেশনের সাথে কাজ করতে হচ্ছে, বড় বড় মানুষদের সাথে স্ট্র্যাটেজি বিল্ড করতে হচ্ছে। সো এটা একটা আলাদা ফ্লেভার আছে। ধরেন আপনার সাথে আমার পরিচয় হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু পসিবল ছিল না আমি যদি গফরগাঁও কাজ করতাম, কিংবা বরিশালের অনেক অর্গানাইজার, কিংবা রংপুরে আমার এখন কাজ করার সুযোগ হয়। আমি মাঝে মাঝে 4 দিন 5 দিন কিংবা তার চেয়ে বেশি সময় ধরে রংপুরে কাজ করি, অদমনিশের হয়ে না, অন্য টিমের হয়ে। সো এটা একটা মজা আছে, যে আপনাকে কেউ নিয়ে যাচ্ছে, আপনি তাদের হয়ে কথা বলতেছেন। এটা আলাদা ফ্লেভার। ভাই, আমি যদি একটু জিজ্ঞাই আপনার কাছে, যে আসলে এই যে আপনি দীর্ঘ সময় ধরে সংগঠন করছেন, তো আসলে আপনার কি মনে হয় যে এই যে যুব সমাজ কি আসলেও কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলে মনে হয়? আপনার আসলে ইউথদের শক্তিকে বিশ্বাস করতে হবে। এবং আপনি যদি তাকান, জলবায়ুর ব্যাপারটাতে বলি, আমরা জলবায়ু নিয়ে কাজ করি। আপনি যদি 15-16 বা যখন আমি অর্গানাইজেশন শুরু করছি 18, তখন আমি জলবায়ু নিয়ে জানতাম না। এখন যারা অর্গানাইজার আছে, ধরেন যেসব ছেলেপেলেরা এখন শুরু করতেছে, ওরাও কিন্তু জলবায়ু নিয়ে জানে। ও ক্লাস 10-এ পড়ে, আর 9-এ পড়ে, আর 8-এ পড়ে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ও জানে যে জলবায়ু মুভমেন্ট হচ্ছে সারা দেশে। এই যে একটা ভয়েস রাইজ, যে একটা চেঞ্জ, এটা কিন্তু ইউথরাই করছে, এটা গভর্নমেন্ট করে নাই কিন্তু। সো অবভিয়াসলি ইউথদের একটা ভূমিকা আছে, এবং যারা কাজ করতেছে তারা সোসাইটিতে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে পুশ করতেছে। আপনার কাছে মনে হতে পারে যে ময়মনসিংহে একটা ছেলে, হয়তো 5টা ছেলে দাঁড়ায় আছে, যে হ্যাঁ ক্লাইমেট স্ট্রাইক করতেছে।
আপনার কাছে মনে হতে পারে 5টা। এখন যদি ওরা এটা চিন্তা করে যে আমরা 5জন আছি, না এটা করবো না, এটা সম্ভব না। বিষয়টা আমরা যখন জলবায়ু মুভমেন্ট বাংলাদেশের দিকে তাকাই, যখন শুরু হয় 1617 বা 15 দিকে, তখন কি অনেক মানুষ ছিল? খুব বেশি মানুষ ছিল না, কয়েকজন শুরু করেছিল। কিন্তু আপনি এই বছর আপনি ক্লাইমেট স্ট্রাইক দেখেন আর 3-4 বছর আগে ক্লাইমেট স্ট্রাইক দেখেন, এই বছর যদি 30টা 40টা 50টা জায়গায় হয়ে থাকে, 3-4 বছর আগে হয়তো এটা 20টা 25টাতে ছিল। সো এটা হচ্ছে অবভিয়াসলি একটা চেঞ্জ আনতেছে ইউথরা, শুধু জলবায়ুতে না, সব জায়গায়। সর্বক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আসলে যুবদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের সব থেকে বড় একটি পরিবর্তন আমরা আনতে দেখেছি। তো অবশ্যই আমি আপনার সঙ্গে একমত পোষণ করেই বলবো যে যুবরা একটা বড় ভূমিকা রাখছে বর্তমান বাংলাদেশে। আমি যদি এখন একটু মজার ছলে আপনাকে কয়েকটি প্রশ্ন করি, যে ভাই আপনাকে যদি কোনো একটা সুপার পাওয়ার দেওয়া হয়, যে তাইব মৃধা একজন সুপারম্যান, তাইব মৃধার কাছে একটা সুপার পাওয়ার আছে এই পৃথিবীকে বদলে দেওয়ার, তো সর্বপ্রথম আপনি কোন জিনিসটাকে বদলাবেন? যে হ্যাঁ আমি পৃথিবী বা আমার দেশের এই জিনিসটাকে বদলে ফেলতে চাই। আপনি যদি একজন তার আপনাদেরকে ছোট্ট একটা পাওয়ার দেন, তাহলে সে প্রথম চাইবে যে ব্রহ্মপুত্র সবসময় পানি প্রবাহিত হোক। অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র একটা ইমোশন, আর এটা যারা আমরা ময়মনসিংহে কিংবা গফরগাঁওয়ে 2টা জায়গাতেই ব্রহ্মপুত্র একদম শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। সো ছোটবেলায় আমি এখনো যেমন যে একটু একটু চুপচাপ প্রকৃতির মানুষ ছিলাম। ক্লাস 8-9 পর্যন্ত আমি একটু বন্ধুদের সাথে অনেক সময় আড্ডা দিতাম, কিন্তু যে সময়টা আমার ফ্রি থাকতো বা কেউ থাকতো না, তখন আমার মন খারাপ হলে আমি ব্রহ্মপুত্রের পাশে যাইতাম, বিশেষ করে বর্ষার দিনে। মানে আপনি যারা ময়মনসিংহে বড় হয়েছে বা হ্যাঁ ময়মনসিংহে, তাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে তার মন খারাপ হলে কোথায় যায়, অধিকাংশ মানুষ বলবে বর্ষার সময় হলে আমি ব্রহ্মপুত্রের পাড়ে যাই, জয়নাল আবেদিন পার্কে যাই। সো আমার এমন ছিল, আমি যখন স্কুল শেষ করি, স্কুল টাইমে তো আমার এমনই, মানে আমার প্রায়ই হইতো যে আমার মন খারাপ, আমি ব্রহ্মপুত্রের পাড়ে চলে গেছি, একা একা বসে বাতাস খাচ্ছি, এবং এমনিতে আড্ডা উড্ডাও আমরা ওই পাড়েই দিতাম, আমাদের স্কুলটা একদম ব্রহ্মপুত্রের পাশেই। সো তারপরে হচ্ছে আমি যখন কলেজে যাই, তখন এটা আমার এক ধরনের শখ ছিল যে আমি একা একা বাসা থেকে বের হয়ে ব্রহ্মপুত্রের পাড়ে এসে বসে আছি। হ্যাঁ, এই যে এখন ব্রহ্মপুত্র ধরেন মানে বেঁচে নেয় অ্যাকচুয়ালি, এটা হয়তো আমাদের পরের প্রজন্ম ব্রহ্মপুত্র পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সো অবভিয়াসলি আমি চাইবো ব্রহ্মপুত্র আগের ফ্লোতে চলে আসুক, বর্ষার ফ্লোতে থাকুক সেসব সময়। নদী বিধৌত বাংলাদেশ, এখানে আমরা প্রাচীন কাল থেকে জানি যে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হতো এই কারণেই যে এখানে নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যেত। কিন্তু এখন এমন হয়েছে যে আপনার নদীই নেই, আপনি মাছ কোথায় পাবেন? তো আমরাও চাই যে আপনাকে, আপনার কাছে, আপনার যুব সমাজের কাছে, যুব সংগঠনের কাছে বা এমন সুপার পাওয়ার আসুক যেন এই যে ব্রহ্মপুত্র না, বাংলাদেশের সকল নদী যেন নিজের গতি ফিরে পায়, স্বগতিতে প্রবাহিত হয়। ভাই আমি যদি আপনাকে বলি যে এই মুহূর্তে যদি আপনাকে আপনার পুরনো একজন বন্ধুর কাছে ফোন করতে বলা হয়, আপনার 10 বছর পুরনো একজন বন্ধু যার সাথে আপনার কথা হয় না, 10 বছরের বেশি সময় কথা হয় না, তাকে আপনি ফোন করবেন, আপনি কাকে কল করবেন? ওকে, হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে আমি মাদ্রাসা থেকে শুরু করেছি, আমি হিফজখানায় পড়েছি। হিফজখানায় আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল সম্ভবত রাসেল, সম্ভবত না কনফার্ম রাসেল ছিল। ওর বাড়ি ছিল কুমিল্লার মুরাদনগর এরকম একটা জায়গায় হবে। সো ওর সাথে আমার একটা অ্যাক্সিডেন্টাল মেমোরি আছে আমার লাইফে, যেটাতে আমি আসলে মানে আমি একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম দুজন দুষ্টামি করতে গিয়ে। তারপর ও যখন মাদ্রাসা থেকে চলে যায়, আমি মাদ্রাসা থেকে মানে আমার মাদ্রাসার পড়াশোনা শেষ হয় 12 সালে। সো এরপর আর ওর সাথে আমার যোগাযোগ হয় নাই। আমি অনেক মাধ্যমে চেষ্টা করেছি যে আসলে কোনোভাবে রিচ করা যায় কিনা, বাট অন্য বন্ধুদের খোঁজ খবর পাইলেও ওর খোঁজ খবরটা আমি পাই না। সো যদি কখনো পাই, যদি আমার কখনো এরকম সুযোগ হয়, তাহলে আমি ওর সাথে কথা বলতে চাই। বাঙালি রাইডারের ভিডিওর মাধ্যমে আমরা চাই যে তাইব ভাই তার বন্ধু রাসেলকে খুঁজে পাক। আপনারা যদি সেই বন্ধু রাসেলকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে একটু তাকে মেনশন করে দিবেন বা তাইব ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই আমি যদি একটু আপনার কাছে আপনার মায়ের সম্পর্কে জানতে চাই,
আপনি শেষ কবে আপনার মায়ের সাথে কথা বলছেন? তো আম্মুর সাথে কতক্ষণ আগেই কথা হলো, বাট বেসিক্যালি যেটা হয় যে পার্সোনাল লাইফে অনেক ব্যস্ততা থাকার কারণে আমার মনে হয় যে আমি মনে হয় কমিউনিকেশন একটু দুর্বল। মানে কমিউনিকেশন বলতে ধরেন পার্সোনাল কমিউনিকেশনে যেমন আমার অনেক পরিচিত মানুষজন আছে যারা আমাকে নক দেয়, কন্টিনিউয়াস নক দেয়, এবং ধরেন 2-4 বছর ধরে উনি আমাকে কন্টিনিউয়াসলি নক দিয়ে জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন, কেমন দিনকাল চলতেছে, হ্যাঁ। বাট কোনোদিনই আমার তাকে দেওয়া হয় না। এবং পার্সোনালি কাজের বাইরে খুব কম মানুষজনকে আমি হয়তো নক করে বলি যে কেমন আছেন। লাস্ট কাকে বলেছি আমার আমার আই থিঙ্ক মনে নাই, হ্যাঁ। সো এই ব্যাপারটা আসলে আমার কিছুটা মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে সবার সাথে আমার কমিউনিকেশন করা উচিত, কিন্তু এটা আমি পারি না কখনো। আমি অনেক প্র্যাকটিস করি এটা, মাঝে মাঝে শুরু করি সবাইকে নক দিয়ে হাই হ্যালো, বাট এটা আবার কন্টিনিউ করা হয় না। ব্যস্ত, এটাতে কোনো কারণ নাই, এটাই কারণ ব্যস্ততা থাকে। আর আম্মুর ব্যাপারটা হচ্ছে এই কথাটা বলার কারণ হচ্ছে যে আম্মুর সাথে আমার আসলে অ্যাকচুয়ালি এমনই সম্পর্ক যে আম্মু আমাকে ফোন দিচ্ছে, 2 মিনিট 1 মিনিট খুবই প্রয়োজনীয় কথাগুলো বলছি, ঠিক আছে রাখি। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমি যখন বাড়ি যাই তখন আমি আম্মুকে অনেক বেশি সময় দিই। মানে আমার কাছে মনে হয় যে ওনাকে সময় দেওয়াটা আমার রেসপন্সিবিলিটি। যখন হয়তো হয়তো আমার এলাকার বন্ধুদের সাথে অনেক আড্ডা দেওয়া দরকার, তারপর আমি এটা করি না। আম্মু রান্না করতেছে, আম্মুর পাশে বসে আছি, কথা বলতেছি, আম্মু কাজ করতেছে, কথা বলতেছি। সো এইভাবে আর কি কমিউনিকেশনটা এই জায়গাতে কম হলেও অফলাইনের কমিউনিকেশনটাতে এটা পুষায় দিয়ে আর কি আমি। শেষ কবে বাবার সাথে কথা বলেছেন? আচ্ছা, আপনার সম্বন্ধে জানা নাই, আমার বাবা মারা গেছেন 3 বছর হবে। শেষ কথা বলেছিলাম যেদিন মারা যায় ওই দিন রাতে। বেসিক্যালি ওই দিন রাতে আমি আর আমার বড় ভাই, ভাই তখন চট্টগ্রামে চাকরি করে। সো আমার অ্যাডমিশন পিরিয়ড চলতেছিল। একটা টাইমে ফ্যামিলি ডিসিশন হয় যে আমি আর দেশে থাকবো না। আমার ডিসিশন ছিল আমি দেশে থাকবো না। তারপর মোটামুটি স্কলারশিপের প্রিপারেশনের জন্য সিদ্ধান্ত হয় বাসা থেকে যে আইএলটিএস করতে চিরাং চলে যাবো একবারে ভাইয়ের সাথে। ঠিক সেইভাবে প্রিপারেশন নিয়ে বের হই। তারপর হচ্ছে যে ট্রেনে উঠে সম্ভবত আমাদের ট্রেন ফেনী পৌঁছেছে ভোর রাতের দিকে। ওই ট্রেনটা রাতে ছেড়ে আসে ময়মনসিংহ থেকে চিটাগাং যায়, সকালে পৌঁছায়। তো আমি আর ভাইয়া ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে একটা ফোন কল আসলো, যে একটা না অনেকগুলো ফোন কল আসার পর আমি তার বাইরে ভাইয়া একটা ফোন পিক করার পর হচ্ছে জানানো হয় যে আব্বু মারা গেছে। তারপর আর কি চলে আসা, তারপর লাইফের ডিসিশন থেকেও সরে আসা, দেশে থাকার চিন্তা, এবং দেশেই থাকছি। আমরা দোয়া করি উনি যেন জান্নাতবাসী হয়। ভাই আমি দুঃখিত। আর আমি যদি আপনার নামের অর্থটা একটু জানতে চাই। ওকে, অ্যাকচুয়ালি তায়েব মৃধা নামটা আমার মানে ফ্যামিলির রাখা, ওটা আমার সার্টিফিকেট একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে তৈয়বুল ইসলাম। ওটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার এই নামের অর্থ আমি জানি না। হ্যাঁ, তায়েব আসলে তায়েব বানানটা সম্ভবত তায়েব হয় আর কি, যেটা আরবিতে হয়। আমার নাম তৈয়বুল ইসলাম। সার্টিফিকেট আমার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যখন মাদ্রাসায় পড়ি, আমি শাহজাহানপুরে পড়াশোনা করেছি। এটা রেলওয়ে হাফিজে সুন্নি আলিম মাদ্রাসা বলে। সো ওই মাদ্রাসায় আমি যখন বক্তব্যে পড়ি, আমি হিফজ করেছি। সো বক্তব্য পড়ার সময় আমার ছিল, আমার যে হুজুর ছিল উনি বেসিক্যালি পড়াশোনা করছে যে চাঁদপুরে একটা দরবার শরীফ আছে, চাঁদপুর গাছতলা দরবার শরীফ নামে, চাঁদপুর শহরের খুবই পাশে। তো ছোটবেলা থেকে আমরা ওইটাতে চাইতাম। আর আমাদের যে প্রতিষ্ঠাতা ছিল তারই দরবার শরীফ ছিল ওইটা। মানে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতার ভাই ছিল আমাদের হুজুরের হুজুর, এবং উনি খুব বুজুর্গ মানুষ ছিলেন। সো এবং হুজুর খুবই ওনাকে সম্মান করতো। মানে আমার যে হুজুর ছিল তার হুজুরকে, ওই পীর সাহেবকে, ওই পীর সাহেবের নাম হচ্ছে তৈয়বুল ইসলাম। তো সেই জায়গা থেকে হুজুরই আমার বিভিন্ন জায়গা থেকে নাম কেটে তৈয়বুল ইসলাম বসায় দেওয়ার পর আমি যখন মাদ্রাসায় আসি, মাদ্রাসায় আসার পরে আমার ছোটবেলায় মাদ্রাসায় আসছি, পরে হচ্ছে আমার ধরেন বিভিন্ন কাগজপত্র করা শুরু হয়, তখন আব্বু বলে হ্যাঁ হুজুর রাখছে, ঠিক আছে ফাইন, রেখে দেয়, সমস্যা নেই। সেই জায়গা থেকে আমার নাম এখন 2টা,
তৈয়বুল ইসলামের নাম হচ্ছে মনে হয় পবিত্র ইসলাম, তৈয়ব শব্দ হচ্ছে মনে হয় পবিত্র, যদি আমি বললাম করে দেখি, আর ইসলাম তো ইসলাম। আপনি বলছিলেন যে আপনি হিফজ করেছেন পবিত্র কোরআন, তো কত পারা পর্যন্ত হিফজ করা হয়েছিল? এটা হচ্ছে বেসিক্যালি আমি 30 পারে শেষ করেছিলাম, আরবিও পড়িয়েছি, তারপর হচ্ছে তারপর মানে আমার আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ডাইভার্স। আমি প্রথমে পড়াশোনা করেছি ইস মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায়, যারা ওই জুলুস টুলুস করে মাদ্রাসায় যায়। তারপর আমি শুনি মানে আমি শুনেছি হচ্ছে কওমি মাদ্রাসায়, মানে কওমি মাদ্রাসার সাথে আমার একটা পরিচয় আছে বা লিঙ্ক আপ আছে, ওদের ঠিক সম্পর্কে আমি জানি। তারপর আমি যে ইয়াতে পড়াশোনা করেছি, তারপর আমি 5 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করেছি আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসাটা বেসিক্যালি ছিল মানে আমাদের গফরগাঁওতে মানে আমাদের যে ছিলেন প্রিন্সিপাল ছিলেন, উনি বর্তমান জামাতের আমির। সো কিছুটা বলা যেতে পারে যে জামাতের মানুষজন বা জামাত যারা বিশ্বাস করে তাদের অধীনে পড়াশোনা করেছি। তারপর আমি স্কুলে পড়াশোনা করেছি, তারপর ইয়াতে, তারপর এখন ইউনিভার্সিটিতে। এবং এই জায়গাতে আমার একটা ডাইভার্সিটি হওয়ার কারণে একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। মোটামুটি আমি সব দলগুলোর বিশ্বাস মানে তাদের তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি। এবং বর্তমানে যেহেতু আমি এনজিও সেক্টরের সাথে কাজ করা হয়, কিংবা আশেপাশে তো অনেক কমিউনিটির মানুষজন দেখি, সো হচ্ছে আর কি বামদেরকেও দেখার সুযোগ হচ্ছে সামনে থেকে, ওরা কি বিশ্বাস করে সব রাজনীতিকেই একটু দেখার সুযোগ হয়েছে। জীবনটা তাইব ভাইয়ের জন্য আমার মতে অনেক অংশে 360 ডিগ্রি টার্ন করে, না 360 ডিগ্রি বলবো না, 180 টার্ন করে একদম ডিফারেন্ট রোতে চলে আসছে। যাই হোক, এখন তো সবকিছু সুন্দর যাচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়ে বেশি সুন্দর যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি যদি আবার একটু আপনার কাছে জানতে চাই যে এই যে যুবদের নিয়ে আলাপ করছিলাম, বা আমাদের যুবদের কি করণীয় বা আপনারা কি করছেন, তো এখন এই যুব সংগঠন, এখন আমরা দেখি যে প্রচুর যুব সংগঠন চারদিকে, তো আপনার কি পরামর্শ থাকবে এই যুব সংগঠনগুলোর জন্য বা এই কাজ করছে যে যুবকরা তাদের জন্য? প্রথম পরামর্শ হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় পড়াশোনা করতে হবে, আর আপনি খুব আপডেটেড থাকতে হবে নলেজ নিয়ে। যে ধরেন টোটাল ওয়ার্ল্ডে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন আপনি যদি উল্টো দিকে হাঁটেন তাহলে আপনি আপনি হয়তো সাকসেস হবেন, বাট যদি আপনি ম্যাস পিপলের কথা বলেন, যারা যে অধিকাংশ যুব সংগঠনের জন্য আমার যে পরামর্শ থাকবে, আপনাকে প্রথমেই টোটাল ওয়ার্ল্ডে যেটা নিয়ে কাজ চলতেছে আপনাকে ওই দিকে যেতে হবে। হ্যাঁ, আপনি ক্লাইমেট নিয়ে ডাইভার্স কাজ করতেই পারেন, আপনি সাতক্ষীরাতে একটা করবেন, আমি ময়মনসিংহে একটা করবো, বাট আপনার জানতে হবে যে আপনার কাছ থেকে কিভাবে ক্লাইমেটে ফেলানো যায়। বা ডোনাররা যে 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 যখন যে সময় যে ফান্ডটা আসে বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন থ্রুতে বা বিভিন্ন লাইন, সো আপনাকে ওইটার বিষয়ে জানতে হবে। না জানলে আপনি অনেক বছর কাজ করে যাবেন, কাজ করার পর হচ্ছে যে আপনার মনে হবে আমি তো আসলে কিছুই করি নাই। হ্যাঁ, কিছুই যাদের না মনে হয় এর জন্য আপনাকে পড়াশোনা, এবং হচ্ছে যারা এই লাইনে আছে, যারা যেসব ন্যাশনাল অর্গানাইজেশন আছে, একটু ওদেরকে দেখতে হবে, নাহলে আপনি শিখতে পারবেন না। আপনি যদি ইগো ধরে বসে থাকেন যে না আমি তো একটা হুমরা সোমরা হয়ে গেছি, আমার 200-500 ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার এখন এটা মাত্র সংখ্যা আপনার কাছে। আপনার এক্সপিরিয়েন্স না থাকলে আপনার 2000 ভলেন্টিয়ার দিয়ে আপনি 20 জনের সাথে টপকাইতে পারবেন না। আপনি যাবেন কোথাও, আপনি কাগজ একটা বাজেট বানাতে পারবেন না, আপনি একটা কি বলে অ্যাকশন প্ল্যান বানাতে পারবেন না। যদি আপনি এটা না পারেন তাহলে তো আপনাকে কোনো টাকা দিবেন না। হ্যাঁ, আর আপনি যখন সাস্টেনেবল ওয়েতে যাবেন, আপনার অর্গানাইজেশনকে যখন বড় করতে হবে, তখন অবশ্যই আপনাকে ফান্ড লাগবে। আর আপনি যদি মনে করেন না ভাই আমার ফান্ড আছে, আমি যা মন চাই করবো, ইটস ওকে, আপনি যা মন চাই করেন। আমরা দিক নির্দেশনামূলক একটু আলাপ পেলাম। আমরা আশা রাখি যে যারা যুব সংগঠন পরিচালনা করছেন বা এই সম্পর্কিত কাজ করছেন, এই বিষয়গুলো ভেবে দেখবেন। ভাই, আমি যদি আপনার জীবনের সব থেকে মজার একটা ঘটনা বলতে বলি, যে হ্যাঁ, যে ঘটনার কথা ভাবলে আমি খুশি হই, এমন কিছু? অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে আমি খুব বেশি ট্রাভেল করি, খুব বেশি, যে মাত্রাধিক। তো আমার কোনো কিছু যদি খারাপ হয় তাহলে আমার আশেপাশের মানুষজন আমার ট্রাভেলকে দায়ী করে। সো আমার যে মানে আমার
আমি লাস্ট এক বছর আমার চিন্তা ছিল আমি 64 জেলা ভ্রমণ করব। আমি প্রায় 45 বা 50-এর মতো শেষ করে ফেলেছি। তো মাঝখানে একটা পজ, মানে আমি একটু পজ দিয়েছিলাম। আমি চিন্তা পরে আমার বারবার মনে হচ্ছিল যে আমি যা দেখছি বারবার রিপিটেশন হচ্ছে। তখন আমি চিন্তা করি না, আমি দেশের বাইরে যাব। লাস্ট ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার কন্টিনিউয়াস ভিসা ছিল, মানে আমার 18 হওয়ার পর থেকে আমি সবসময় ভিসা করে রাখতাম। তো আমার কাশ্মীর যাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আমি কলকাতা খুবই খুবই যাইতাম, যে লাইক 4-5 বারের বেশি যাওয়া হয়েছে। এখন খোলা থাকলে আরো 2-3 বার যাওয়া হইতো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমার লাস্ট ট্যুর ছিল ইন্ডিয়াতে মেঘালয়, এবং এটা মনে রাখার মতো। আমার এখনো, আমি যে চোখ বন্ধ করি তাহলে আমি ফিল করতে পারি মেঘালয়ের ঝর্ণা, মেঘালয়ের বৃষ্টি। আমি এত জায়গায় ঘুরছি কিন্তু কোথাও আমার মনে হয় না যে মেঘালয়ের মতো ফিল আসে। কিন্তু খুবই কম বাজেটে আমি ঘুরছি। সো আমার এই বছর প্ল্যান ছিল যে আমি অন্তত বর্ষায় একবার যাবই। কিন্তু আনফরচুনেটলি যে অবস্থা, মনে হচ্ছে না যাওয়া যাবে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার বেস্ট মেমোরিজ যে ট্যুরের মধ্যে। আমি আশা রাখবো যে আপনি 64টা জেলা ঘুরে শেষ করবেন অবশ্যই ভাই। ইনশাআল্লাহ। আর আসলে ঘুরে দেখার প্রয়োজন আছে। আমি নিজেও তার মানে এই বিষয়টা খুব অনুভব করি, কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় যে না, দিন শেষে হয়ে ওঠে না। তো আপনারা যারা আছেন আপনাদের অনুরোধ করব যে ভাই, জীবন যতটুকু আছে ততটুকুর মধ্যে একটু দেখেন পৃথিবীটাকে, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো ভাই আমরা শেষের দিকে আসছি, শেষ করব। তার আগে আপনি বাঙালির আড্ডার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শান্তি। আপনার জীবনে শান্তি নষ্ট করে এমন কিছুই আপনি জীবনে রাখবেন না। ধরেন আপনি, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, বাট কোনো কারণে আমার মনে হচ্ছে যে ইমরান ভাই আমার শান্তি নষ্ট করতেছে। দ্যাট মিনস ইমরান ভাইয়ের সাথে এখানে স্টপ। এর মানে এই না যে আমি ইমরান ভাইকে অপছন্দ করব। এর মানে এই যে ইমরান ভাইয়ের সাথে যে যে ইস্যুগুলো নিয়ে আমার শান্তি নষ্ট হচ্ছে, আমি আর ইমরান ভাইয়ের সাথে এই জিনিসগুলোকে ম্যাচ করবো না। ইমরান ভাই অ্যাবসলিউটলি ফাইন। এই দুনিয়াতে সবাই চমৎকার মানুষ, সবার জায়গায়। কিন্তু আমাদের কিছু লিমিটেশনস আছে। মানুষ হিসাবে আমি সবকিছু অ্যাকসেপ্ট করতে পারি না। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে জাজমেন্টাল না হওয়া জীবনে, ব্যক্তিগত জীবনে, যে ইমরান ভাইকে নিয়ে আগেই জাজ না করা, তাহলে আপনার জন্য দুনিয়াটা একটু ন্যারো হয়ে যাবে। আপনি যদি জাজমেন্টাল হয়ে যান তাহলে দুনিয়াটা আপনার মাথাতে যা আছে ওইটা আপনার দুনিয়া হয়ে যাবে। আমি যদি আপনাকে জাজ করে ফেলি তাহলে আমি নতুন কিছু চিন্তা করতে পারবো না, নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো না। সো আপনাকে এক্সপ্লোর করার জন্য দুনিয়াটাকে আপনাকে অবশ্যই জাজমেন্টাল, মানে নন জাজমেন্টাল দিতে হবে। আপনি ফ্রি থাকেন। আমার ইমরান ভাইয়ের সাথে দুনিয়ার যে কোনো বিষয়ে আপনি ফ্রি থাকবেন, তখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন যে কোনো বিষয়। জাজমেন্টাল হলে একটা কিছু আপনার মাথায় সেট করা থাকবে, ওটাকে রিমুভ করে আবার নতুন কিছু পুশ করতে হবে, যেটা মানে টু মাচ ডিফিকাল্ট। পার্সোনাল লাইফে আমরা এটা পারি না। সো জাজমেন্টালিটি থেকে বের হয়ে আর নেগেটিভিটি জীবনে যে জায়গায় আছে সেটাই বন্ধ করে দেন। আপনার যে ফ্রেন্ডস মনে হচ্ছে যে হ্যাঁ ওর দ্বারা আমার জীবনে অশান্তি হচ্ছে, ওর সাথে কমিউনিকেশন কমায় দেন। আপনার সেখানে গেলে মনে হচ্ছে যে আপনার একটু অসুবিধা হচ্ছে, একটু কম যান। দুনিয়াতে কেউ একা থেকে মরে না, বা একাকিত্ব মানুষকে মারে না কখনোই। সে কখনো না কখনোই ভিতরের বিষয়টাকে ইউটিলাইজ করতে পারে। আর আমরা আসলে সব মানুষই তো দিন শেষে একা। আপনি যখন রাতে ঘুমান, আপনার সাথে কেউ ঘুমায়? আপনি যখন রাতে 3টায় জেগে ওঠেন, কেউ জেগে ওঠে? কেউ জেগে ওঠে না। সো ওইটাই তো আলটিমেটলি, আপনি যদি একাকিত্ব বলেন, ওই রাতের 3টা হচ্ছে আলটিমেট একাকিত্ব। আর আপনি যদি অনেক বেশি কাজ করেন তাহলে এসব থাকবে না। একাকিত্ব মানুষ মরে না, কিন্তু মানুষ মানুষকে মারতে পারে। এটা আমরা জানি যে আপনাকে হয়তো একজন ইনফ্লুয়েন্স করে মারতে পারবে, এটা হয় সোসাইটিতে, হচ্ছে। কিন্তু একাকিত্বে হয়তো মানুষ ডিপ্রেশনে গিয়ে, মানে অনেক সময় ডিপ্রেশনে গিয়ে মানুষ সুসাইড করে, কিন্তু এটা আনফরচুনেট ঘটনা। যখন মানুষ ডিপ্রেশনে যায় সে সুসাইড করে ফেলে, কিন্তু যখন সে একা থাকে সে যখন এটা প্র্যাকটিস করে আস্তে আস্তে, তখন দেখা যায় অনেক মানুষজন আছে রিলস দেখে সারাদিন কাটায় দিতে পারে, কাউকে লাগে না। সো আপনার, আমি বলছি আপনি একা থাকেন, বাট আপনার নেগেটিভিটি থেকে দূরে থাকতে হলে যদি একাই থাকতে হয় তাহলে আপনি একাই সার্ভাইভ করেন। 6 মাস পর জীবন শান্তির হয়ে যাবে। তাইব ভাইয়ের জীবন দর্শন বেশ সুন্দর, কিন্তু সবাই একটা জিনিস মাথায় রাখবেন, তাইব ভাইয়ের শান্তিতে কেউ আঘাত আনবেন না ভুলেও, তাহলে কিন্তু খুব সমস্যা। তো আমরা আজকে একজন মানুষের জীবন দর্শন শুনলাম, আর
জীবনের যুব সংগঠন কেন্দ্রিক বা এই যে কর্মকাণ্ড কেন্দ্রিক অভিজ্ঞতা শুনলাম। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে Thank you, যুক্ত ভাই। হওয়ার জন্য। বাঙালির আড্ডার আজকের পর্ব যারা আপনারা এত সময় ধরে দেখলেন, আপনাদেরও ধন্যবাদ। সাথে থাকবেন, ইনশাআল্লাহ নতুন পর্বতে নতুন কারোর সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।